হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে বাংলাদেশি যে মঙ্গল কাব্য রয়েছে, এই মঙ্গল কাব্যগুলি উদ্ভবের কারণ কি রয়েছে, ঠিক আছে, রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপট সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে পুরো ডিটেইলসে আমি আলোচনা করব, ঠিক আছে। দেখো তাহলে এক এক করে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য উদ্ভবের দুটি কারণ এখানে বলছে, একটা হচ্ছে ঐতিহাসিক আর আরেকটি হচ্ছে রাজনৈতিক পটভূমিকা। যেখানে 1204 খ্রিস্টাব্দে তুর্কি বিজয় এবং সমকালীন বাঙালি সংস্কৃতির যে রূপান্তর, যেখানে বখতিয়ার খলজি বাংলা বিজয়ের পর বাংলার সনাতন রাজকীয় ও সামাজিক কাঠামোয় ব্যাপক লোটপাট ঘটে এবং সংস্কৃত সাহিত্যের ঐতিহ্যবাহী রাজকীয় পৃষ্ঠপোষকতা যে রয়েছে তা হারিয়ে যাওয়ার পর বাঙালি নিজের আত্মপরিচয় ও সংস্কৃতি টিকিয়ে রাখতে লৈকিক দেবদেবী এই জীবন ভিত্তিক সাহিত্যের মনোনিবেশ করতে শুরু করে। মানে আমরা দেখেছি বাংলা মধ্যযুগের সাহিত্যের মধ্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগে অনেকটা সময় তুর্কি আক্রমণ হয়েছিল, যখন অন্ধকারময় যুগ চলছিল, তারপরে মানুষের বেঁচে ওঠার জন্য একটা নতুন পন্থা লাগবে, ঠিক আছে, বা একটা নতুন কারণ লাগবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মঙ্গল কাব্যর মধ্যে, যেখানে দেবদেবীর লৈকিক যে জীবন কাহিনী রয়েছে বা তাদের যে মাহাত্ম্য কথা রয়েছে, সেই মাহাত্ম্য কথা কিন্তু এই মঙ্গল কাব্যের মধ্যে ব্যবহার করা হয়েছে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখো রাজনৈতিক সংকট, একটুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম তুর্কি আক্রমণ, এইটা দেখতে পাচ্ছি আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল প্রভাব পড়ে, যেখানে তুর্কি রাজনৈতিক সংকট ও সামাজিক শূন্যতা সম্পর্কে বলছে যে উচ্চবর্ণীয় সংস্কৃতির বিপর্যয়। তুর্কি আক্রমণের পরে রাজা লক্ষণ সেন ও তৎকালীন সেন রাজন্য বর্গের পরাজয়ে দরবারি সংস্কৃত ধারা আকস্মিকভাবে স্মিত হয়ে পড়ে, যেখানে রাজকীয় অভিজাত্য ও সংস্কৃত কাব্যের আশ্রয়চ্যুত হয়ে বাঙালি কবিরা সাধারণ মানুষের মুখের ভাষা ও গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে সাহিত্যের রচনা করে, মানে যাতে সাধারণ মানুষের মুখের ভাষার খুব কাছাকাছি হয় এই কাব্য। তো আমরা দেখলাম কবিরা কিন্তু সেটাকে কেন্দ্র করে তাদের কাব্যটা রচনা করলো, এই মঙ্গল কাব্যগুলো কিন্তু তারা রচনা করলেন। এবং ধর্মীয় আত্মরক্ষা ও নিম্নবর্গীয় ঐক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ধর্মের দ্রুত প্রসার, নিম্নবর্গের হিন্দুদের মধ্যে ধর্মান্তকরণের জন্য হাত থেকে এদের সমাজকে রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়লো, ঠিক আছে। মানে সমাজের মধ্যে আমরা যদি বলি সুন্দরভাবে ধর্মীয় মতভেদ যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, উচ্চ বর্ণ বা নিম্ন বর্ণের মধ্যে যে একটা মতভেদ, ঠিক আছে, এইটাকে দূর করার জন্য আমরা দেখলাম এই মঙ্গল কাব্য যে মাহাত্ম্যগুলো সেগুলো কিন্তু প্রচার করলেন, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, লৈকিক দেবদেবী আর্যীকরণ, যেখানে দেখো অনার্য ঐতিহাসিক থেকে পৌরাণিক মর্যাদা। তো একটুক্ষণ আগে আমি বললাম মঙ্গল কাব্যের মধ্যে যে দেবদেবী রয়েছে, পৌরাণিক যে দেবদেবী রয়েছে, যেমন মনসা, চণ্ডী দেবী, এদের মাহাত্ম্য কথা কিন্তু বর্ণনা করা হয়েছে, যেখানে বলছি যে মনসা, তার সঙ্গে সর্প, মনসা যেমন সর্পদেবী, তারপরে চণ্ডী রয়েছে ব্যাধ ও অরণ্যের দেবী, তারপরে ধর্ম ঠাকুর ও অনার্য ও অন্যার্য সমাজের লৈকিক আরাধনা দেবতা যে রয়েছে তারা কিন্তু ছিলেন, ঠিক আছে। এইভাবে মঙ্গল কাব্যে সেই দেবদেবীদের কথা কিন্তু আর কি বর্ণনা করা হয়েছে, ধর্ম ঠাকুর, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, ঠিক আছে। এবং সমাজ সংস্কার, তার সঙ্গে ব্রাহ্মণ্য পণ্ডিতরা সমাজ কাঠামো বজায় রাখতে ঐক্য করতে একটা লৌকিক দেবতার পৌরাণিক শিব দুর্গার সাথে সম্পর্কিত করে শাস্ত্রের উপদান আর্যীকরণ করেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা পৌরাণিক দেবদেবী যেমন রয়েছে শিব আর দুর্গা, এদের মাহাত্ম্য কথা, যেমন একটা গৃহস্থ জীবন যে রয়েছে, শিব আর দুর্গার যে একটা গৃহস্থ জীবন, সেই কথাও কিন্তু, সেই কাহিনী কিন্তু এই কাব্যের মধ্যে, মঙ্গল কাব্যের মধ্যে কিন্তু আর কি লিখেছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সব আখ্যানগুলো যা লৈকিক বিশ্বাস ও আর্য পুরাণের এক অপূর্ব সেতুবন্ধন হয়ে ওঠে, ঠিক আছে। তারপরে দেখো বলছে কি প্রাকৃতিক বৈরিতা, তার সঙ্গে ও মহামারী, যেখানে ভৌগোলিক পরিবেশ ও সর্পভয়। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু এই মঙ্গল কাব্যগুলো তৈরি হয়েছিল, এটাও কিন্তু একটা প্রধান কারণ আমরা বলতে পারি। যেখানে দেশ নদীমাতৃক, বাংলাদেশ নদীমাতৃক ও জঙ্গল ঘেরা হওয়ায় বিষধর সাপের উপদ্রব তীব্র, যে কারণে যে আমরা বলছি মনসা মঙ্গল, ঠিক আছে। তো সাপের দেবী আমরা দেখতে পাচ্ছি মা মনসা। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই প্রাণীঘাতী ভয় থেকে রক্ষা পেতে মনসা দেবী মাহাত্ম্য ভিত্তিক মনসা মঙ্গল রচনার পথ কিন্তু সুগম করে। খুব সুন্দরভাবে কিন্তু কারণগুলো এখানে দেওয়া আছে। তারপরে রয়েছে রোগ ব্যাধি ও জলবায়ু, যেখানে কলেরা রোগ, তার সঙ্গে বসন্ত, নানা রকমের মহামারী রোগের ভয়ে কম্পিত হয়ে সমাজ মুক্ত খুঁজতে চাইলে, যেখানে শীতলা, ধর্ম ঠাকুর এর আশীর্বাদ সম্পর্কেও মঙ্গল কাব্য কিন্তু জন্ম নেয়, ঠিক আছে। মানে অনেকগুলো ধর্মীয় কারণ আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে মনস্তাত্ত্বিক দেবদেবীর
নির্ভরতার যে রয়েছে, যেমন চরম একটা আর কি বিপদে পড়েছে, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি রাষ্ট্রীয় নিপীড়নের থেকেও হাত থেকেও বাঁচার জন্য কোনো ইহলৌকিক উপায় না পেয়ে সাধারণ মানুষ নিজেদের ভাগ্য অলৌকিক দেবদেবীর ইচ্ছার কাছে কিন্তু সঁপে দেয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন কারণ দেখতে পাচ্ছি যেখানে প্রাকৃতিক বৈরতি ও তার সঙ্গে মহামারী কিন্তু পড়ছে, যার কারণে এই মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছে। ঠিক আছে, দেখো তারপর কি বলছে আমরা দেখে নিই, মঙ্গল কাব্যের ব্যক্তি ও সময়সীমা। তো এই যে মঙ্গল কাব্য যে রয়েছে, এই মঙ্গল কাব্যের ব্যক্তি বা সময়সীমা কতটা অবধি ছিল সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন দীর্ঘমেয়াদী বিবর্তন, মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রায় অর্ধেক সময় জুড়ে এই মঙ্গল কাব্যগুলোর আধিপত্য ছিল। ঠিক আছে, মানে অর্ধেক সময় কিন্তু এই মঙ্গল কাব্যগুলো চলছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের ক্ষেত্রে। তার সঙ্গে প্রধান তিনটি ধারা মনসা মঙ্গল, ঠিক আছে, চণ্ডী মঙ্গল আর কি রয়েছে ধর্মমঙ্গল, এইটা কিন্তু প্রধান মঙ্গল কাব্যের তিনটা ধারা আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে বাঙালির নিখুঁত চিত্র কিন্তু এই মঙ্গল কাব্যে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এক এক করে খুব সুন্দর করে বলে দিয়েছে। আর মঙ্গল কাব্য যে রয়েছে প্রধান ধারা সমূহ, সেই সম্পর্কে আমরা দেখে নিই একটু ছোট্ট করে খুব সুন্দরভাবে। দেখো বলছি কি, প্রধান কাব্যের নাম মনসা মঙ্গল, যার আরাধ্য লৈকিক দেবী হচ্ছে মা মনসা, এবং মূল সামাজিক ও মনস্তাত্ত্বিক তাগিদে আমরা দেখতে পাচ্ছি সর্বভয় থেকে রক্ষা হওয়ার জন্য কিন্তু মানুষ তাকে ডাকতো। তারপরে রয়েছে চণ্ডী মঙ্গল, দেবী চণ্ডী যে রয়েছে, বনদুর্গা আমরা যাকে বলি, যেখানে অরণ্যচারী মানুষরা যে রয়েছে তাদের নিজেদের যে জীবন, সেই শিকারীদের জীবন রক্ষা করার জন্য কিন্তু এই মঙ্গল কাব্য আমরা দেখতে পাচ্ছি রচিত হলো। তারপরে রয়েছে ধর্মমঙ্গল, ধর্মমঙ্গলে রয়েছে ধর্ম ঠাকুর, সূর্য, পাথরের প্রতীক। ঠিক আছে, এবং নিম্নবর্গের অত্যাচার্য শ্রেণীর যে বীরত্ব, অধিকার, সমাজ, এই ব্যবস্থার প্রতিফলন কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। আর লাস্ট রয়েছে অন্নদা মঙ্গল, দেবী চণ্ডী যে রয়েছে তার আরাধনা করা হয় যে কাব্যের মধ্যে, এবং অভাবক্লিষ্ট বাঙালির ঘরে ঘরে যে অম্ল খাদ্যের নিরাপত্তা নিশ্চিত কিন্তু করে এই দেবদেবীর আরাধনা করলে। তো এই প্রধান কয়েকটা ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কাব্যের মধ্যে। ঠিক আছে, তাহলে এই মঙ্গল কাব্যের উদ্ভব সম্পর্কে কিন্তু পুরো ডিটেলসে এতটাই আমার আলোচনা ছিল। এবং আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলে দিয়ে যে তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের নিচে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।